আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন যাবৎ ক্লাসের বাহিরে। আশা করি সবাই তোমরা সংসদ টিভির মাধ্যমে বাসায় বসেই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমরা দেখছো এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছ। আজকে আমি তোমাদের সামনে রসায়ন বিজ্ঞানের পর্যায়ের সারণী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা বুঝতেই পারছো। তাহলে আমি কথা না বেরিয়ে ক্লাসে চলে আসবো। তার আগে একটা কথা বলে নেই, আজকের এই লাইভ ক্লাসে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন জনাব আরিফ স্যার, শায়েস্তাগঞ্জ লেকচারার ইংলিশ, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ক্লাসে আমাকে সহযোগিতা করার জন্য। পর্যায় সারণীর আমি গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এর যে কয়টা অংশ থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন সচরাচর এসে থাকে এই অংশগুলো নিয়েই আমি কথা বলবো। আগে যে কোন কোন বিষয় থেকে সাধারণত পর্যায় সারণীর মধ্যেও পর্যায় সারণী থেকে প্রশ্নগুলো আসে এই বিষয়ে আগে কথা বলে নিই। প্রথমত ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীর মৌলসমূহের অবস্থান নির্ণয়, পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন ঋণাত্মকতা, ধাতব ধর্ম, প্রশ্নগুলো এসে থাকে। আমি এর একটা বিষয় নিয়ে শুধুমাত্র আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে মৌলসমূহের অবস্থান এবং অবস্থান নির্ণয়। এই মৌলসমূহের পর্যায় সারণীতে যদি আমরা এই মৌলগুলোর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে প্রাসঙ্গিক কিছু বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। এর একটা জিনিস হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাস আমাদেরকে জানতে হবে। আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবেই জানো। ইলেকট্রন বিন্যাসটা অনেকেই জানো, ইলেকট্রন বিন্যাস তোমরা শিখে নিয়েছো ইতিমধ্যে। 2 নম্বর বিষয়, মৌলগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে সাধারণত 4টি ভাগে ভাগ করা হয়েছে। এর একটা এস ব্লক মৌল, 2 নম্বর পি ব্লক মৌল, 3 নম্বর ডি ব্লক মৌল, 4 নম্বর এফ ব্লক মৌল। আগে আমরা এই মৌলগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই ছোট করে। এস ব্লক মৌল আমরা যদি দেখি যে এস ব্লক মৌলগুলা কি। এস ব্লক মৌল 2 নম্বর পি ব্লক মৌল, 3 নম্বর ডি ব্লক মৌল, 4 নম্বর এফ ব্লক মৌল। ছোট করে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই যে আসলে কোনগুলা এস ব্লক মৌল, কোনগুলা পি ব্লক মৌল, কোনগুলা ডি ব্লক মৌল আর কোনগুলা এফ ব্লক মৌল। আমরা যদি এইদিকে যাই তাহলে এক কথায় যদি আমরা বলি যে সাধারণত ইলেকট্রন বিন্যাস করে যদি সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালের মধ্যে প্রবেশ করে তাহলে এটাকে আমরা এস ব্লক মৌল বলবো। আমি আবার বলি, ইলেকট্রন বিন্যাস করে যদি সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালের মধ্যে প্রবেশ করে তাহলে তাকে আমরা এস ব্লক মৌল বলবো। অনুরূপভাবে যদি পি অরবিটালের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা পি ব্লক মৌল বলবো। ডি অরবিটালের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা ডি ব্লক মৌল বলবো। আর এবং এফ অরবিটালের মধ্যে যেগুলা যদি প্রবেশ করে এগুলাকে আমরা এফ ব্লক মৌল বলবো। একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু পরিচিত হয়ে নিই। তোমরা দেখে নাও যে এফ ব্লক মৌলগুলা কোনগুলা। আমি যদি একটা দেখি, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি 1 2, এই মৌলটা একটু দেখো। তার সাথে সাথে
তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও যে নাইট্রোজেন এবং পটাশিয়াম, এই নাইট্রোজেন এবং পটাশিয়াম এই দুইটা মৌলের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেন এবং পটাশিয়াম এই দুইটা মৌলের পারমাণবিক সংখ্যা কত আমাকে জানিয়ে দাও। মুছে দিলাম। আমি যে ইলেকট্রন বিন্যাসটা করছি দেখে নাও, তার সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালের মধ্যে প্রবেশ করেছে। এস অরবিটালের মধ্যে প্রবেশ করায় যতগুলা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এইরকম ভাবে এস অরবিটালের মধ্যে প্রবেশ করে, এই মৌলগুলোকে আমরা এস ব্লক মৌল বলবো। আমি যদি আর একটা পি ব্লক মৌলের কথা আমরা যাই, পি ব্লক মৌলে যাই, আরেকটা যদি দেখাই, এখানে একটু দেখো, সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালের মধ্যে প্রবেশ করেছে, তাই এটাকে আমরা পি ব্লক মৌল বলবো। অনুরূপভাবে যদি ডি অরবিটালের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা ডি ব্লক মৌল বলবো। যদি এফ অরবিটালের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা এ ব্লক মৌল বলবো। মোটামুটি ধরনের আমরা পর্যায় সারণীর যে মৌলগুলো আছে তাকে ইলেকট্রন বিন্যাসের উপর যে 4টি ভাগে ভাগ করা হয়, এই 4টি ভাগ সম্পর্কে বললাম। আশা করি তোমরা পরিচিত হতে পেরেছো। যদি সাউন্ডের কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবা। যদি সাউন্ডের কোনো সমস্যা থাকে স্যার একটু দেখেন তো, এখানে কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দেবা যদি সাউন্ডের কোনো সমস্যা হয়। আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ, অনেকেই লেখছে ইমেজ স্পষ্ট নয়। আসলে রাত্রে ক্লাস নিতেছি আর মোবাইল দিয়ে, এবং এইটাই প্রথম ক্লাস, যার কারণে কিছু সমস্যা হচ্ছে। আশা করি পরবর্তী ক্লাসের মধ্যে যথাসাধ্য চেষ্টা করব যাতে ইমেজগুলো স্পষ্ট থাকে। এটা আমরা পরবর্তী ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব। আসি এবার মূল আলোচনায়। আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যে মৌলগুলোকে সাধারণত 4টি ভাগে ভাগ করা হয় এই সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিয়েছি। কেন আমরা এই 4টা ভাগের কথা নিয়ে এইখানে আমরা আলোচনা করলাম, যদি আমরা একটু দেখি। সর্বপ্রথম আমাদের যদি 4টা নিয়ম জানা থাকে তাহলে আমরা সবগুলা মৌলের অবস্থান এবং পর্যায় খুব সুন্দরভাবে আমরা নির্ণয় করতে পারি। 4টা নিয়ম, আর এই 4টা নিয়মই হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌলগুলোর উপর ভিত্তি করে। তাই আমি তোমাদেরকে এই বিষয়ে আগেই জানিয়ে দিলাম, পরিচয় করিয়ে দিলাম যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌলগুলো। এবার 4টা নিয়ম কি? এর প্রথম নিয়মটা হচ্ছে এস ব্লক মৌলগুলার অবস্থান নির্ণয়, অর্থাৎ পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় নির্ণয়। এস ব্লক মৌলের প্রথম নিয়মটা হচ্ছে এস ব্লক মৌলের ক্ষেত্রে প্রথম নিয়মটা আমরা এস ব্লক মৌলের ক্ষেত্রে। এস ব্লক মৌলের ক্ষেত্রে কি নিয়মটা? যদি ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, আমি আবার বলছি, যদি ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালের মধ্যে যতটা ইলেকট্রন থাকবে ঠিক তত নাম্বার গ্রুপের মৌল।
যত নম্বরে থাকবে ঠিক তত নম্বর গ্রুপের মৌল। একটু উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্ট হই, দেখি যেমন সোডিয়াম, এই মৌলটাকে যদি আমরা একটু দেখি, তার সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করেছে? এস অরবিটালের মধ্যে প্রবেশ করেছে। তাহলে যদি এস অরবিটালের মধ্যে প্রবেশ করে, তাহলে আমরা কি বলছি? মৌলটা এস ব্লক। আর এরকম এস ব্লক মৌলের, সকল এস ব্লক মৌলের ক্ষেত্রে তার যতটা ইলেকট্রন থাকবে তার গ্রুপ নাম্বার তত। তাহলে সোডিয়ামটা কত নাম্বার গ্রুপে? বুঝতেই পারছো যে সোডিয়ামের এই মৌলের আমরা যদি দেখি, তাহলে গ্রুপ নাম্বার হবে কত? 1। বাকি হলো পর্যায়। তাহলে পর্যায়টা কি? পর্যায়টা সকল মৌলের ক্ষেত্রেই এক। সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালের যে কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রবেশ করে, সহজ ভাষায় যদি বলি, সর্বশেষ ইলেকট্রনটি যত নাম্বার কে সংখ্যার মধ্যে থাকে এটাই হচ্ছে তার পর্যায়। তাহলে এটা কত নাম্বার কোন সংখ্যাটার মধ্যে আছে? 3। সুতরাং এটা হচ্ছে তার পর্যায়। এখান থেকে আমরা বলবো যে এই মৌলটা 1 নাম্বার গ্রুপের 3 নাম্বার পর্যায়ের মধ্যে আছে। এখন যদি তোমরা বইগুলো মিলিয়ে নাও, দেখবে যে গ্রুপ নাম্বার 1 এবং পর্যায় নাম্বার 3 এর যে সদস্য, এই সদস্যটার নাম হচ্ছে সোডিয়াম। এইরকম ভাবে তোমরা বাসায় যদি তোমরা কাজ করো, যেমন লিথিয়াম, যেমন ম্যাগনেসিয়াম মৌলগুলোর যদি তোমরা একটু ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখতে পারবা যে গ্রুপ এবং পর্যায় অনায়াসেই তোমরা বের করতে পারছো। তাহলে গেল আমরা প্রথম যে কথাটা, এস ব্লক মৌলের ক্ষেত্রে। আমি যদি কথাটা আবার একটু ক্লিয়ার করে বলি, যে এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ এবং পর্যায় নির্ণয়টা কিভাবে করব? আমরা ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ অরবিটালের মধ্যে যতটা ইলেকট্রন থাকবে, আমি আবার বলছি, সর্বশেষ মৌলের মধ্যে যতটা ইলেকট্রন থাকবে তত নম্বর গ্রুপের সদস্য। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা যত, তত নম্বর পর্যায়ের মৌল। আশা করি বুঝতে পারছো। এবার 2 নম্বর যে নিয়মটা, আমি প্রথমে বলছিলাম যদি 4টা নিয়ম আমরা জানা থাকে, তাহলে পর্যায় সারণীর সকল মৌলগুলার গ্রুপ এবং পর্যায় আমরা নির্ণয় করতে পারবো অনায়াসে। তার একটা নিয়ম আমি এখানের মধ্যে আলোচনা করলাম। এবার আসি 2 নম্বর নিয়মটা। 2 নম্বর নিয়মটা কি? 2 নম্বর নিয়মটা হচ্ছে পি ব্লক মৌলের ক্ষেত্রে। 2 নম্বর নিয়মটা হচ্ছে পি ব্লক নিয়মটা কি? পি ব্লক মৌলের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে, আমরা একটা উদাহরণ দেখি, তারপরে আমরা কথা বলি। যেমন তারপরেই আমরা কথা বলি। দেখো তো, যে নাইট্রোজেন, তার ইলেকট্রন বিন্যাস করলাম, সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালের মধ্যে প্রবেশ করছে। এরকম সকল পি ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের মধ্যে যতটা ইলেকট্রন থাকবে তার সাথে 10 যোগ করতে হবে। সর্বশেষ শক্তি স্তরের মধ্যে যতটা ইলেকট্রন থাকবে তার সাথে 10 যোগ করতে হবে। অর্থাৎ পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপটা হবে এস যোগ পি যোগ 10। অর্থাৎ এস অরবিটালের মধ্যে ইলেকট্রন সংখ্যা, পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ 10। আমি আবার বলি, পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপটা হবে এস অরবিটালের মধ্যে যতটা ইলেকট্রন থাকবে, পি অরবিটালের মধ্যে যতটা ইলেকট্রন থাকবে তার সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এই নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি গ্রুপটা আমরা করি, তাহলে গ্রুপ নাম্বার দাঁড়াবে, দেখো এস এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা?
দুইটা, পির মধ্যে কয়টা আছে? তিনটা, 2 যোগ 3 কয়টা হলো? 5টা। কত যোগ করতে হবে তার সাথে? 10। সুতরাং গ্রুপ নাইট্রোজেনটা হচ্ছে গ্রুপ 15 নম্বর গ্রুপের সদস্য। পর্যায়টা ঠিক পূর্বের মতোই, 2 নম্বর পর্যায়ে মৌল, ঠিক পূর্বের মতোই আমরা প্রথম যে আলোচনা করেছিলাম, এটা তার পর্যায়। আমি যদি আবার বলি, সহজভাবে শুধু মনে রাখবা, পি ব্লক মৌলের ক্ষেত্রে এক কথায় পি ব্লক মৌলের গ্রুপিং পর্যায়টা কিভাবে হবে? এস এর ইলেকট্রন, পির ইলেকট্রন যোগ 10, এস এর ইলেকট্রন, পির ইলেকট্রন যোগ 10। আর এস ব্লক মৌলের ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে তোমাদের? এস এর মধ্যে যত ইলেকট্রন থাকবে এটাই তার গ্রুপ। এইরকম ভাবে যতগুলা পি ব্লক মৌল আছে সব পি ব্লক মৌলের ক্ষেত্রে একই কথা। তাহলে 2 নম্বর নিয়মটা আশা করি কিছু হলে তোমরা বুঝতে পেরেছো। আসি এবার 3 নম্বর নিয়মটা। 3 নম্বর নিয়মটা কি? ডি ব্লক মৌলের ক্ষেত্রে ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি ডি ব্লকের। যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা শেষ করি, তাহলে আমরা দেখলাম যে ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস। এখানে একটা কথা দেখে যায়, আসলে এই মৌলটা ইলেকট্রন বিন্যাসে সাধারণত যদি আপাত দৃষ্টিতে দেখি তাহলে দেখা যায় যে এস ব্লক মৌল। আসলে কি এটা এস ব্লক মৌল? না। আপাত দৃষ্টিতে আমরা প্রথম যে কথাটা বলেছিলাম যে যদি এস সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাহলে আমরা এস ব্লক মৌল বলি। এখানে দেখতে দেখা যায় মৌলটা এস অরবিটালের মধ্যে প্রবেশ করেছে। আসলে কি ঠিক তাই? এটার ক্ষেত্রে কি এটাই ঘটেছে? না, আমরা এস এর মধ্যে ইলেকট্রন দিয়েছি, তারপরে আমরা ডির মধ্যে আমরা ইলেকট্রন দিয়েছি। এটা আমরা যখন ইলেকট্রন বিন্যাস শিখছি তখন আমরা এইগুলো আমরা বিস্তারিতভাবে আমরা জানছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, চেষ্টা করব যে লাইভ ক্লাসে এটাকে ক্লিয়ার করা যায় কিনা। তাহলে ডি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ এবং পর্যায়টা কি হবে? প্রথম আমি বলেছিলাম, যদি পূর্বের কথাটা একটু মনে করি, যে এস ব্লক মৌলের ক্ষেত্রে কি হবে? যে এস ব্লক মৌলের ক্ষেত্রে এস অরবিটালের মধ্যে যতটা ইলেকট্রন থাকবে এটাই তার গ্রুপ। পি ব্লক মৌলের ক্ষেত্রে কি বলেছিলাম? পি ব্লক মৌলের ক্ষেত্রে বলেছিলাম এস এর ইলেকট্রন সংখ্যা যোগ পির ইলেকট্রন সংখ্যা যোগ ডির যোগ 10। পি ব্লক মৌলের ক্ষেত্রে কি বলেছিলাম? এস এর ইলেকট্রন সংখ্যা, পির ইলেকট্রন সংখ্যা যোগ 10 যদি আমরা করি তাহলে আমরা গ্রুপটা পেয়ে যাব। তাহলে ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি? সহজ কথায় ডি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটা হবে ডির ইলেকট্রন সংখ্যা যোগ এস এর ইলেকট্রন সংখ্যা, ডির ইলেকট্রন সংখ্যা যোগ এস এর ইলেকট্রন সংখ্যা মিলাই হলো তার গ্রুপ। তাহলে এইখানের মধ্যে এই আয়রনের গ্রুপটা কত হবে? আয়রনের গ্রুপটা হবে ডির মধ্যে কতটা ইলেকট্রন আছে? 6টা। এস এর মধ্যে কতটা ইলেকট্রন আছে? 2টা। 6 যোগ 2 সমান কত হলো? 8। সুতরাং তার গ্রুপ নাম্বার হবে 8। পর্যায়টা কি হবে? ঠিক আগের মতো পর্যায়টা হবে 4 নাকি? পর্যায়টা হবে 4। এ হলো 3টা নিয়ম। শেষ যেটা 4 নম্বর নিয়ম, আসলে 4 নম্বর নিয়মটাকে নিয়ে আমি
এখন আর কথা বলতে চাচ্ছি না, কারণ তোমাদের নবম দশম শ্রেণীর মধ্যে বইটার মধ্যে যদি দেখো তাহলে এই 3টা নিয়মের কথাই আছে। তাই আমি এই 3টা নিয়ম নিয়ে আলোচনা করলাম। আজকের লাইভ ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীর মৌলসমূহের গ্রুপ এবং পর্যায় নির্ণয় বোঝানোর চেষ্টা করেছি। এর পরবর্তী ক্লাসে আমি পর্যায়বৃত্ত ধর্ম এক এক করে ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, ধাতব ধর্ম আমি চেষ্টা করব এই বিষয়েও নেওয়ার জন্য। এই পর্যন্ত আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আর ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করবা যাতে তোমাদের বন্ধুরা দেখতে পারে। এটা বেশি বেশি শেয়ার করবা। আমি লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।